নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র নবম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন ডেজ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, পিছনে পায়ের শব্দ। আজ থাকলো তৃতীয় পর্ব। সাবর্ণীর প্রাক্তন বয়ফ্রেন্ড অনির্বাণ সোমের হত্যা রহস্যের তদন্তে নেমে কর্নেল পৌঁছেছেন ক্লিফটনগঞ্জে। তারপর এক্সকিউজ মি, আর ইউ কর্নেল নীলাদ্রি সরকার? বাট ফানি। বাইনোকুলারে আকাশে হাঁসের ঝাঁক দেখতে দেখতে ক্লিফটনগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মের শেষ দিকে এগিয়ে যাচ্ছিলেন কর্নেল। পিঠে আটকানো মোটাসোটা কিট ব্যাগ, বুকের ওপর একটা ক্যামেরা ঝুলছে। ক্রিস ক্রস, জিগজ্যাগ, বাহ, ক্রিসমাস গেম। এক্সকিউজ মি, আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? লো অ্যান্ড বিহোল্ড, 888 ক্রিসমাস গেম, ডার্লিং, লুক লুক। মুখ একটু বেশি তুলতে গিয়ে ছাইরঙা টুপিটা পিঠের কিট ব্যাগে আটকে গেল। তারপর পা বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে মাটিতে পড়ে গেল। বিকেলের রোদে টাক ঝলমলিয়ে উঠেছিল। পিউ বিরক্ত হয়ে বলল, এক্সকিউজ মি, আপনার টুপি। কর্নেল একটা হাত বাড়িয়ে দিলেন। অগত্যা পিউ টুপিটি কুড়িয়ে ওর হাতে গুঁজে দিল। টুপি পরে বাইনোকুলার চোখ থেকে নামিয়ে কর্নেল উজ্জ্বল মুখে ঘুরলেন, বললেন, থ্যাঙ্কস। তারপর ভুরু কুচকে তাকালেন। দময়ন্তী, রাইট? পিউ একটা হকচকিয়ে গিয়ে বলল, আপনি আমায় চেনেন? তুমি আমায় চেনো? আপনার চেহারার ডেসক্রিপশন শুনেছি। আমিও তোমার সম্পর্কে শুনেছি। পিউ একটু হাসলো। দাদামশাইয়ের কাছে তো? ওর অবশ্য সবকিছুকে ভীষণ কালারফুল করার অভ্যাস আছে, কিন্তু স্টেশনে আপনাকে আমার রিসিভ করতে আসার কথা ছিল না। কর্নেল নিভে যাওয়া চুরুট লাইটের তেলে ধরিয়ে বললেন, যার ছিল সে ব্রুসলির ছবির সামনে দাঁড়িয়ে আছে। পিউ স্টেশন ঘরের দিকে তাকালো। সাত্তকী কোমরে দুহাত রেখে সত্যি একটা পোস্টার দেখছে, একেবারে পাথরের মূর্তি। পিউ কর্নেলের দিকে ঘুরে চাপা স্বরে বলল, সরি, ভুলে গিয়েছিলাম আপনি ডিটেকটিভ। রানুদি বলছিলেন আপনি ডিটেকটিভ। দাদামশাই তাই আপনাকে আনতে কলকাতা গিয়েছিলেন। জামাইবাবু যে সত্যি আমদাকে মার্ডার করেনি। ওয়েট ওয়েট, তুমি কি জানো বাংলায় টিকটিকি কথাটা একটা স্ল্যাং? কথাটা এসেছে ডিটেকটিভ থেকে। যাই হোক, আমি ডিটেকটিভ নই, তোমার দাদামশাইয়ের বন্ধু। কর্নেলের মুখে চাপা কৌতুক ছিল, কিন্তু পিউ সিরিয়াস হয়ে বলল, বুঝেছি, আপনার ব্যাপারটা আপনি গোপন রাখতে চান। তার মানে তুমি নিশ্চয়ই ভাবছো আমার এই দাড়ি নকল দাড়ি। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তাই বলে আমি তোমায় দাড়ি টেনে দেখার অনুমতি দেব না। পিউ হেসে ফেলল। ফ্যাক্ট, বুড়ো দামার বলেছেন সান্তা ক্লজ আসছেন ক্লিফটনগঞ্জে, তবে অন দ্য ইভ অফ অ্যান আনহ্যাপি ক্রিসমাস। এক মিনিট, আমি ওকে ডেকে আনি। এসো, আমরা চুপি চুপি কেটে পড়ি। কিন্তু ও আমাকে খুঁজবে। ডার্লিং, তোমার সঙ্গীর জন্য শীতের বিকেলে একটু রহস্য রেখে যাও। পিউ অনিচ্ছা সত্ত্বেও কর্নেলের সঙ্গ নিল। সাত্তকী তেমনি দাঁড়িয়ে আছে, তাকে এড়িয়ে স্টেশন ঘরের গেটের কাছে পৌঁছে পিউ বলল, কিন্তু প্রবলেম কি জানেন? বুড়োদা ফান বোঝে না। মোল্লার দৌড় মসজিদ, সোজা থানায় গিয়ে উঠবে। সেই তো থানা থানা করে কেলেঙ্কারিটা বাঁধালো।
ওয়েটিং হলে ছড়িয়ে ছিটিয়ে কিছু দেহাতি মানুষজন কম্বল মুড়ি দিয়ে বসে আছে। চায়ের স্টলে ছোট্ট একটা নিষ্পন্দ ভিড়। শেষ বেলার কনকনে ঠান্ডা সবকিছু চুপ করিয়ে রেখেছে। নিচের চত্বরে যাত্রী না পাওয়া একটা এক্কা গাড়ি, কয়েকটা সাইকেল রিক্সা আর একটা জিপ। কর্নেলকে দেখে কেউ নড়ল না। শুধু জিপের ড্রাইভার আড়ষ্ট গলায় বাঁধা গত আওড়ালো। কুরুটি ফরেস্ট, only 50 rupees, half an hour. Watterdam और भी चिड़िया सेंचुरी 20 rupees. प्राइवेट लॉज भी है, फिल्म की शूटिंग देखने भी मौका मिलेगा। পিউ সাইকেল রিক্সা ডাকতে যাচ্ছিল। কর্নেল বললেন, নাক বরাবর শর্টকাট করবো, চলে এসো। পেট্রোল পাম্পের পিছনে একটা টিলা। কর্নেলকে সেদিকে যেতে দেখে পিউ বলল, ওদিকে রাস্তা কোথায়? তুমি যেখানে পা ফেলে হাঁটবে সেটাই তোমার রাস্তা। আমি কিন্তু কিচ্ছু চিনি না। কর্নেল চুরুটটা জুতোর তলায় ঘষ্টে নিভিয়ে বললেন, জিন্স শার্ট জ্যাকেট পরা নিশ্চয়ই তোমার ফ্যাশন নয়। পিউ ফুঁসে উঠল, আই এম আ পার্সন, দিস ইজ মাই ড্রেস। কর্নেল হাসলেন, আসলে আমি বলতে চাইছি তোমার এই পোশাক তোমার কাছে অ্যাডভেঞ্চারের স্পিরিট দাবি করে। পিউ একটা ইতস্তত করে বলল, কিন্তু এখানে দেখছি খুব শিগগির সন্ধ্যা হয়ে যায়, পথ হারিয়ে ফেললে কেলেঙ্কারি। সেটাই অ্যাডভেঞ্চার, এসো। টিলার ওপাশে একটা বস্তি, বাঁদিকে ঝোপঝাড় আর ছোট বড় নানা ধরনের পাথরে ভরা অসমতল একটা মাঠ। ফিকে সোনালি রোদ কাছে ও দূরে নীল কুয়াশার তলায় নেতিয়ে পড়ে আছে। কর্নেল বাইনোকুলার তুলে বললেন, অক্টোবরে এই মাঠে অনেক লাল ঘুঘু দেখেছিল। ঝোপগুলোর পাতার রং বদলেছে, ওদের ক্যামোফ্ল্যাজের বড় অসুবিধা। জাস্ট আ মিনিট। পিউ দেখলো কর্নেল পিঠের কিটব্যাগের কোনা থেকে কি একটা টেনে বের করলেন। সেটা কি করে হঠাৎ ছাতার পাটের মতো লম্বা হয়ে গেল এবং নিঃশব্দে ফিকে হলুদ রঙের একটা সূক্ষ্ম জাল ছাতার মতোই বেরিয়ে পড়ল। কর্নেল পা টিপে টিপে একটু পুজো হয়ে একটা বড় পাথরের দিকে এগিয়ে গেলেন। তারপর থমকে দাঁড়িয়ে বললেন, যা। পিউ অবাক হয়ে বলল, কি ব্যাপার? প্রজাপতি। কর্নেল বিরস মুখে জাল এবং স্টিক গুটিয়ে কিট ব্যাগে চালান করে দিলেন। পা বাড়িয়ে বললেন, রেয়ার স্পেসিস না হলেও একটু বৈশিষ্ট্য আছে। শীতের সময় ডানার রং ফিকে হয়ে যায়, আবার শীত ফুরোলে জেল্লা বাড়ে। প্রকৃতিতে যত সৌন্দর্য তত রহস্য। তবে তার চেয়ে জরুরি কথাটা হলো, প্রকৃতির কাছাকাছি গিয়ে মানুষ কেমন যেন হয়ে যায়। এই যে আমরা হাঁটছি, কোনো মুহূর্তে কল্পনাতীত কিছু ঘটে যেতে পারে। সেজন্য নিয়ম হলো রেডি স্টেডি গো পজিশনে থাকতে হয়। প্রতিটি মুহূর্ত রেসের মুহূর্ত। কিছুক্ষণ চুপচাপ চলার পর পিউ বলল, আপনি প্রজাপতি ধরেন কেন? তুমি জিন্স শার্ট জ্যাকেট পরেছো কেন? পিউ একটু চটে গেল। কি কথায় কি, আপনার আউটলুকটা বড্ড সে গেলে। বলে সে এদিক ওদিক দেখে নিল। সন্দিগ্ধভাবে বলল, আমরা ঠিক যাচ্ছি তো? আমরা ক্লিপটন সাহেবের কুঠি বাড়ির কাছাকাছি পৌঁছেছি, তো আমাদের ঝগড়ার পয়েন্টটা পিক আপ করা যাক। না, মেল শোভিনিস্টদের সঙ্গে আমার ঝগড়ার ইচ্ছে নেই। কর্নেল একটা অট্টহাসি হাসলেন। দময়ন্তী, এই ঠান্ডায় ঝগড়া কিছুটা তাপ দেবে। পিউ গলার ভেতর বলল, আমার নাম পিউ, দময়ন্তী আমি পছন্দ করি না। ওয়েল পিউ, মেল শোভিনিস্টদের সঙ্গে ফিমেল শোভিনিস্টদের ঝগড়াটা সবসময় বেশ উচ্চাঙ্গের হয়, জানো কি? ইতিহাস, সমাজতত্ত্ব, শাস্ত্র টাস্ত্র, আমাদের সূত্র সামান্য একটা প্রজাপতি। পিউ ঘুরে তাকালো, শুধু কিছু বলল না। কর্নেল মিটিমিটি হেসে বললেন, না সামান্য কি বলছি, বিয়ের কার্ডে একসময় প্রজাপতির ছবি মাস্ট ছিল। একবার এক ভদ্রলোক আমার কাছে হাজির, তার মেয়ের বিয়ে। তিনি জানতে চাইলেন আমি অন্তত 100-5 প্রজাপতি ওকে সাপ্লাই করতে পারবো কিনা। মেয়ের বিয়ের কার্ডে উনি সত্যিকার প্রজাপতি সেটে দেবেন, স্টাফড প্রজাপতি। জাস্ট ইমাজিন। পিউ আনমনে বলল, পৃথিবীটা যত সব অদ্ভুত অদ্ভুত লোকে ভর্তি, তার চেয়ে অদ্ভুত কোনো মেয়ের কাজ ঘেঁষে প্রজাপতি গেলেই নাকি অবধারিত গায়ে হলুদ। আমি জানি না, শুনিনি। প্রজাপতিটা তোমার মাথায় স্কার্ফ ছুঁয়ে গেছে। সো হোয়াট?
পিউ কাঁধ নেড়ে একটা ভঙ্গি করলো। ডার্লিং, প্রজাপতি সবকিছুকে সুন্দর করে, মিনিংফুল করে। দ্যাটস দ্য পয়েন্ট। পিউ বাঁকা হাসলো। আপনার এই ডার্লিং বলাটা কি গোয়েন্দাদের ট্যাকটিক্স? পুরোটা বলছিল আপনি নাকি ওকেও ডার্লিং বলেন। তুমি এটাকে মেল শোভিনিজম বলতে চাও কি? কর্নেল তার কাছাকাছি এলেন, বললেন, সাত্তকি প্রথম প্রথম চটে যেত, তখন ওকে ডিকশনারি দেখতে বলল, দেখে এসে বলল ইউ আর কারেক্ট। পিউ একটু চুপ করে থাকার পর ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, বুড়োদার সঙ্গ ধরেছিলাম আপনাকে আগাম কিছু সিক্রেট ইনফরমেশন দেবো বলে, আপনি আমার মুডটাই নষ্ট করে দিয়েছেন। চিয়ার আপ ডার্লিং, চিয়ার আপ। বিচ্ছিরি বোন বাদার, আপনি অ্যাডভেঞ্চার করুন, আমি রাস্তায় যাচ্ছি। এখান থেকে সোজাসুজি রাস্তায় যেতে হলে একটা নালা পেরোতে হবে। পেরোবো, গভীর জল আছে। পিউ জেদ করে এগিয়ে গেল, তারপর থমকে দাঁড়ালো, বলল, কোনো মানে হয়? চলে এসো ডার্লিং। পুরুডি ফরেস্ট থেকে কোনো কোনো চিটগ্রস্ত ভালুক বিকেলে এখানে বেড়াতে আসে। ওই দেখো নালার ওপারে একটা ঝোপ কেমন নড়ছে। পিউ দ্রুত কর্নেলের সঙ্গ ধরল, বলল, কিন্তু এদিকটায় তো বড্ড বেশি জঙ্গল। এই শালবনটা পেরোলেই ক্লিফটন সাহেবের কুঠি, সেখান থেকে পাখি ওড়া পথে চারুভবন। বলে কর্নেল শালবনে ঢুকলেন। শুকনো পাতা ছড়িয়ে আছে সবখানে। কুঠি বাড়ির ভাঙা ফটকটা আবছা দেখা যাচ্ছিল। কর্নেল একটু হাসলেন। সিক্রেট ইনফরমেশন দেওয়ার উপযুক্ত জায়গা। পিউ, এবার স্বচ্ছন্দে তুমি তা আমাকে উপহার দিতে পারো। পিউকে চুপচাপ দেখে ফের বললেন, কি হলো ডার্লিং? পিউ আসতে বলল, রাস্তা দিয়ে গেলে জায়গাটা আপনাকে দেখাতুম। কোন জায়গাটা? যেখানে জামাইবাবুর গাড়ি ব্রেক ফেল করেছিল। বলেই সে পিছু ফিরল। কর্নেল বললেন, কেউ আড়ি পেতে আছে নাকি দেখছো? না, কি একটা শব্দ। পিউ চমকানো গলায় বলল, ওই শুনুন। কোথাও ঝোপের আড়ালে শুকনো পাতায় মচমচ শব্দ হচ্ছিল। শব্দটা হঠাৎ থেমে গেল। কর্নেল বললেন, ছিটগ্রস্ত কোনো ভালুক নয় এটুকু বলতে পারি। পাখিটা কি হবে, চলো। পিউ কর্নেলের কাছ ঘেঁষে হাঁটতে থাকলো। চাপা স্বরে বলল, দিদি আমাকে বলতে বারণ করেছে, তবু বলছি, আপনার জেনে রাখা দরকার। যে রাতে আনুদা মার্ডার হয়। সে আবার পিছু ফিরল। কর্নেল, কেউ আমাদের ফলো করছে। আবার পায়ের শব্দ, শুনতে পাচ্ছেন না? পাচ্ছি। পিউ শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল, নিশ্চয়ই ঝোপের আড়ালে কেউ আমাদের ফলো করছে। করুক, তুমি কি বলছিলে বলো। আপনি জানেন, ব্রেক ফেল করার পর গাড়ি রেখে জামাইবাবু যখন বাড়ি ফিরছিল, তখন পিছনে পায়ের শব্দ শুনেছিল, কেউ ওকে ফলো করেছিল। এবার দেখুন আমাদেরও ফলো করছে। ব্যাপারটা থ্রিলিং। কর্নেল হাসলেন। তাহলে দেখো, এভাবে এলুম বলে আমরাও থ্রিলটা পাচ্ছি। আমার অস্বস্তি হচ্ছে। আচ্ছা, আপনার কাছে ফায়ার আর্মস নেই? থাকলেও কাজে লাগানোর মতো কিছু ঘটছে না। ওই শব্দটা থেমে গেছে। কেউ কান করে শব্দটা শোনার চেষ্টা করলো, তারপর শ্বাস ছেড়ে বলল, মিস্টেরিয়াস। তোমাকে বলেছিলুম ডার্লিং, প্রকৃতিতে প্রচুর রহস্য আছে। শালবন শেষ হওয়া পর্যন্ত পিউ কোনো কথা বলল না। এবার সংকীর্ণ এক ফালি এবড়ো খেবড়ো রাস্তা পড়লো সামনে। রাস্তাটা বাঁদিকে কুঠি বাড়ির ফটকে পৌঁছেছে। ভাঙা ফটকের কাছে একটা বিশাল মহুয়া গাছ দেখা যাচ্ছে। রাস্তায় পৌঁছে পিউ বলল, যে রাতে আনুদা মার্ডার হয়, জামাইবাবু বাড়ি ফেরার পর আবার বেরিয়েছিল। গাড়িতে নাকি কি একটা ইম্পর্ট্যান্ট জিনিস ফেলে এসেছে। জিনিসটা কি জানেন? চোখে না দেখলে আমিও বিশ্বাস করতুম না যে জামাইবাবুর ফায়ার আর্মস আছে। রিভলভার না পিস্তল জানি না, এইটুকু ছোট্ট। দিদি ওটা লুকিয়ে রেখেছে। দম নিয়ে পিউ ফের বলল, জামাইবাবুকে দেখলেই বুঝতেন একেবারে ভীতু গোবেচারা মানুষ। সে সঙ্গে ফায়ার আর্মস রাখে, ভাবা যায় না। কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। আনুদার বুকে স্ট্যাপ করা হয়েছিল, আমি বডি দেখে এসেছিলাম। জামাইবাবুর সঙ্গে যদি ওর মারামারি হতো, উল্টে জামাইবাবুই মারা পড়তো। তাছাড়া আনুদারও ফায়ার আর্মস ছিল, আমি দেখেছি। কোথায় দেখেছো?
কেন, গনাদার সঙ্গে আমাদের ফ্ল্যাটে প্রায়ই আসতো। আনুদা ছিল গনাদার বডিগার্ড, জানেন তো। ফিল্ম ডাইরেক্টর গণনাথ সেন, তার কেন বডিগার্ড দরকার হতো জানো তুমি? জামাইবাবুর কাছে শুনেছি কোনো ফাইন্যান্সারকে ফাঁসিয়েছিল। গনাদা যা কিলো করে না। গণনাথ বাবু শুটিং করছেন শুনেছি। ওয়াটার ড্যামের ওখানে। এত কাণ্ডের পর পারেও বাবা। পিউ মুখ তেতো করে বলল, আমার একটা ব্যাপারে অবাক লাগছে। দাদামশাই প্রথমে জামাইবাবুর কোম্পানির আমিনগঞ্জ ফ্যাক্টরিতে গিয়েছিলেন ডিফেন্সের ব্যাপারে যদি কোনো হেল্প পাওয়া যায়। ওরা বলেছে কিছু করার নেই। তারপর তো দাদামশাই কলকাতা গেলেন, আপনার কাছ থেকে জামাইবাবুর কোম্পানির অফিসে গিয়েছিলেন। রানুদি বলছিল হেড অফিসেও কোনো রেসপন্স পাননি দাদামশাই। এদিকে নন বেলেবল ওয়ারেন্ট। আজ আশাপুরা জজ কোর্টে বেল অ্যাপ্লিকেশনের হিয়ারিং ছিল। ফিরে গিয়ে কি শুনবো কে জানে। কর্নেল, আপনি কি কুঠি বাড়িতে ঢুকবেন? না, দেওয়ালের পাশ দিয়ে যাব। কুঠি বাড়ির ছাদটা কিন্তু অসাধারণ। নিচের খাতটা দেখেছো? ওই খাদের জলেই তো অনুদার বডি পড়েছিল, জেলেরা দেখতে পায়। খাদে একটা পেতনি থাকে জানো তো। পিউ হাসলো। লোকাল লোকেরা কি যেন বলে, ভেরি পিকুলিয়ার ওয়ার্ড। কিচনি? হ্যাঁ, কিচনি। ও, আপনাকে বলা উচিত, আনুদার যে রাতে মার্ডার হয় কিচনির ডাক শুনেছিল জামাইবাবু। টেরিফিক ক্র্যাকড ভয়েস। ইরিগেশন বাংলোর চৌকিদার বলেছিল সেও শুনেছে। কিচনি ডাকলেই নাকি ওই খাদে বডি পাওয়া যায়। তবে জামাইবাবু ভীষণ ভয় পেয়েছিল। আপনি কখনো শুনেছেন কিচনির ডাক? অক্টোবরে এসেছিলাম, তখন শুনেছিলাম। সত্যি টেরিফিক ক্র্যাকড ভয়েস। আমার ধারণা কোনো জন্তু টন্তু হবে। পিউ একটু চঞ্চল হলো। জামাইবাবুর গাড়ির কাছে খানিকটা ব্লাড দেখেছিলুম, বুড়োদাও দেখেছিল। আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে ওই জন্তুটাই আনুদাকে। সে থেমে গেল। কুঠিবাড়ির দিক থেকে আচমকা একটা চিৎকার শোনা গেল, তীক্ষ্ণ জান্তব চিৎকার। কর্নেল থমকে দাঁড়ালেন। পিউ দ্রুত তার পিঠের কাছে সরে এলো। তারপর কাছাকাছি কোথাও কেউ চেরা গলায় আর্তনাদ করে উঠল, হেল্প, হেল্প, হেল্প। কর্নেল কুঠিবাড়ির ফটকের দিকে এগিয়ে গেলেন। পিউ একটু ইতস্তত করে তাকে অনুসরণ করলো। তারপর দম আটকানো গলায় বলল, কর্নেল, এভাবে যাবেন না প্লিজ। জামাইবাবু ঠিক এমনি টেরিফিক ক্র্যাকড ভয়েস শুনেছিল। কর্নেল কান করলেন না, সোজা এগিয়ে গেলেন। ভাঙা ফটকের পর কুঠিবাড়ির চত্বর জুড়ে ইট পাথরের অজস্র স্তূপ। প্রতিটি স্তূপ ঝোপঝাড় এবং রঙিন ফুলে সাজানো, কোনোটিতে বৃক্ষলতার নিবিড় ঝালর। পিউকে অবাক করে কর্নেল ডাকলেন, মিস্টার জেভিয়ার, হোয়ার আর ইউ? কাছাকাছি কেউ রাগী স্বরে বলে উঠল, কুত্তা কা বাচ্চা, আই মাস্ট শো ইউ হু অ্যাম আই। টেক ইট, টেক ইট। এবার খেঁচ খেঁচ সর শব্দ শোনা গেল। কর্নেল ডান দিকে কয়েকটা স্তূপ পেরিয়ে গিয়ে বললেন, হ্যালো মিস্টার জেভিয়ার, আই হোপ ইউ আর অল রাইট। পিউ ফোঁস করে শ্বাস ছেড়ে হাসতে হাসতে বলল, কি আশ্চর্য, এই যে দেখছি সেই পাগলা সাহেব। বেলিংটন জেভিয়ারের বগলে ক্র্যাচ, হাতে একটা লম্বা ধারালো কাটারি। বুনো কুলের ঝোপে কোপ মারছিলেন। ঘুরে রুষ্ট মুখে বললেন, मत हंसो और मुझको पागल मत बोलो। हम गिर गया और तुम हंसती, बेशरम लड़की। কর্নেল বললেন, মিস্টার জেভিয়ার, হোয়াট হ্যাপেন্ড? জেভিয়ার তার মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, हम ठीक है। I was trying to pluck the plums, you see. Wild plums, लेकिन बहुत मीठा। आ जाइए लड़की, तुम भी आ जाओ, लेकिन मुझको पागल मत बोलो। পিউ ওর হাতের কাটারিটার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলল, সরি মিস্টার জেভিয়ার, প্লিজ ট্রাই টু রিমেম্বার দ্য আদার ডে উই মিট ইচ আদার নিয়ার দ্য ওয়াটার ড্যাম। ইজ ইট? জেভিয়ার ঢোলা নোংরা কোটের দু পকেটে পাকা কুল ছিঁড়ে ভরতে ব্যস্ত হলেন। तुम मुझको पागल बोली? हाँ, कभी कभी ऐसा हो जाता। बोले কর্নেলের দিকে ঘুরলেন, চাপা স্বরে বললেন, आप सुना सर किचनी की आवाज? हम सुना, जरा सा नर्वस हुआ
हम जब यहाँ पर ढूंढने का कोशिश किया वो चिल्लाई, माय गॉड। देन शी वाज ट्राइंग टू पुश मी। हमें गिर गया और चिल्लाया क्योंकि देयर मे बी समवन टू हेल्प, यू नो द टूरिस्ट। जेवियर बुक क्रॉस आंकलन। आई मस्ट नॉट स्टे हियर। जब किचनी चिल्लाती किसी को जान जाता। लेट अस लीव द प्लेस। लड़की तुम भागो বলে ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে গেলেন। তারপর কর্নেলের কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। জাস্ট নাও আই রিমেম্বার ইউ, আই থিঙ্ক আ রিটায়ার্ড মিলিটারি অফিসার, ব্রিগেডিয়ার অর মেজর, লেফটেন্যান্ট কর্নেল। हाँ, कॉर्नेल, you went to my place with that old Bengali gentleman। हम सुना उनको कोई ग्रैंडसन पकड़ गया। फानी। जेवियर हेसे उठलेन। কর্নেল বললেন, হোয়াট ইউ সেড ফানি মিস্টার জেভিয়ার? आई नो, देख लिया, फानी चैप। वुड यू प्लीज एक्सप्लेन मिस्टर जेवियर? कितनी चिल्लाती और वो कार छोड़कर भागता, कुत्ता का माफिक भाग जाता। What are you doing there? That's my personal business, किसी को नहीं बोलेगा हम। কর্নেল প্যাকেটের পকেট থেকে চুরুট কেস বের করে সামনে খুলে ধরলেন। My gift to you on the eve of happy Christmas। জেভিয়ার চুরুটগুলোর দিকে অন্তত 8 মিনিট তাকিয়ে রইলেন, তারপর ফিক করে হাসলেন। थैंक्स सर, लेकिन हम 2 ठो लेगा, 2 बोले दुटो आंगुल देखालेन। 1 फॉर क्लिप्टन, समझा? वो मेरा दोस्त है। यू मे टेक मोर मिस्टर जेवियर। नो, ओनली 2 बोले जेवियर दुटो चुरुट तुले निलेन। একটা কোটের ভেতর শার্টের পকেটে চালান করে দিলেন, অন্যটা কামড়ে ধরে ফের বললেন থ্যাঙ্কস। কর্নেল লাইটার জেলে ওর চুরুটটি ধরিয়ে দিলেন, তারপর নিজে একটা চুরুট ধরিয়ে বললেন, ওয়েল মিস্টার জেভিয়ার, দ্য ফানি চ্যাপ ইজ নট সো মাচ বোল্ড টু কমিট আ মার্ডার। মার্ডার অফ ফুলি নিড সাম ক্যারেজ। জেভিয়ার খক খক করে কাশতে কাশতে ক্রাচে ভর দিয়ে হাঁটতে থাকলেন। কয়েক পা এগিয়ে হঠাৎ ঘুরে বললেন, বাট আই এম নট সো সিওর। ওয়াই? জেভিয়ার পাগলাটে হাসি হেসে বললেন, जीसस knows what happened। बहुत अंधेरा थी, लेकिन हम फायर आर्म्स की आवाज सुना, हम भागा। You see, I can't tackle a person with firearms। But the victim was stabbed to death। বুড়ো আঙুল কাঁধের ওপর তুলে উঠিবাড়ির দিকটা দেখিয়ে জেভিয়ার বললেন, The crocodiles, they are always hungry, you know। कोई बॉडी मिलता तो खा लेता, और पानी में बहुत पाथर भी है। জেভিয়ারকে অনুসরণ করে কর্নেল বললেন, And what about the car? All the glasses were smashed। জেভিয়ার গতি বাড়িয়ে বললেন, My daughter Rosie was standing there। Go to her grave and पूछिए, I am not sure। And my friend Clifton, every night I go there for a chat with the fella। उसको भी पूछिए। But not now, किचनी चिल्लाई। She is his mistress। Sometimes she becomes violent। लड़की जल्दी भागो। জেভিয়ার দ্রুত উধাও হয়ে গেলেন। কর্নেল একটু দাঁড়িয়ে থাকার পর পিউকে বললেন, কি বুঝলে? পিউয়ের মুখে বিস্ময় আর বিরক্তির চাপ ওতপ্রোত। চাপা শ্বাস ছেড়ে বলল, শুধু বুঝলাম আপনি জানতেন হেল্প হেল্প বলে কে চেঁচাচ্ছে। কর্নেল কুঠিবাড়ির বাউন্ডারি ওয়ালের দিকে হাঁটতে হাঁটতে বললেন, এই হেল্প হেল্প চেঁচানির সূত্রেই গত অক্টোবরে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়। কুরুরি ফরেস্টের দিকে যাচ্ছি, হঠাৎ এই আর্তনাদ। খোঁড়া মানুষ গর্তে পড়ে গিয়েছিলেন। তবে লক্ষ্য করেছি লোকজনের সাড়া পেলে অনেক সময় ইচ্ছে করেই এটা করেন, জাস্ট ফর আ ফান। পিউ একটু পরে বলল, লোকটাকে আমার খারাপ লাগে। ওয়াটার ড্যামের ওখানে একটা পার্ক আছে,
সেখানে আনুদা আর আমি কথা বলছি, হঠাৎ ঝোপের মধ্যে একটা মুখ, চোখ দুটো জন্তুর মতো। মিস্টার জেভিয়ার? হ্যাঁ, হি ওয়াজ ফলোয়িং আস। আনুদা ভাগিয়ে দিল, কুৎসিত গাল দিতে থাকলো আনুদাকে, শাসালো। বলেই পিউ হঠাৎ চমকানো স্বরে ডাকলো, কর্নেল। বলো। হি ইজ আ মিস্টেরিয়াস ম্যান। আপনি জানেন, রানুদি বলছিল পাগলা সাহেবের মেয়েকে কে মার্ডার করে কুঠিবাড়ির নিচে গঙ্গারুই খাতে ফেলে দিয়েছিল। রানুদি বলছিল সুইসাইড নয়, মার্ডার। শুনেছি। লম্বা টাল জমিতে উঠে কর্নেল অন্যমনস্ক হয়ে বললেন, তারপর আবার চোখে বাইনোকুলার। ওর হাতের কাটারিটা লক্ষ্য করেছেন? তুমি কি বলতে চাইছো জেভিয়ার সাহেব তোমার আনুদাকে খুন করেছে? পিউ জোর দিয়ে বলল, কিচ্ছু অসম্ভব নয়। সেদিনই মনে হচ্ছিল আনুদাকেই ও ফলো করে বেড়াচ্ছে। এমন তো হতেই পারে ভুল করে আনুদাকেই ওর মেয়ের কিলার ভেবেছিল। তারপর দেখুন, বুড়োদা আর আমি জামাইবাবুর গাড়ির কাছে খানিকটা রক্ত দেখেছিলাম। কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, সরি ডার্লিং, তোমার থিওরির ভিত্তিটা নড়বড়ে। জেভিয়ার সাহেব রোগাভোগা বুড়ো মানুষ, গ্রাস ছাড়া এক পা চলতে পারেন না। অনির্বাণ বাবুকে কাটারের কোপে খুন করাটা ধরে নিচ্ছি ওর পক্ষে সম্ভব হতেও পারে, কিন্তু রিভেঞ্জ। পিউ শক্ত মুখে বলল, অন্ধকারে আচমকা কাটারি কোপ মেরেছিল বুকে, তারপর বডিটা বয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছিলেন। কর্নেল হাসলেন, দৃশ্যটা কল্পনা করো ডার্লিং। পিউ একটু দমে গিয়ে বলল, ওয়েল, এমন হতে পারে জামাইবাবু গাড়ি থেকে তার ফায়ার আর্মস নিতে এসে দেখেছিল আনুদা মার্ডার্ড। তখন জামাইবাবুই নিজেকে মার্ডারের দায় থেকে বাঁচাতে বডিটা ফেলে দিতে গিয়েছিল। তাহলে তোমার জামাইবাবুর পোশাকে প্রচুর রক্তের দাগ থাকা উচিত। পিউ গম্ভীর হলো, একটু ভেবে বলল, লক্ষ্য করিনি। আচ্ছা, এমন যদি হয় জামাইবাবু বডির পা দুটো ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে সারা পথে প্রচুর রক্তের ছোপ থাকার কথা। কিন্তু পুলিশ এসব কথা ভাবেনি, খুঁজেও দেখেনি। পিউ উৎসাহে বলতে থাকলো, গাড়ির কাছে আমি আর বুড়োদার রক্ত দেখেছি শুনেই পুলিশের মাথা খারাপ হয়ে গেল। জামাইবাবু তখন আমিনগঞ্জে, জিপ হাঁকিয়ে গনাদার সঙ্গে গিয়ে দুম করে অ্যারেস্ট করে ফেললো। আর দিদিও পুলিশের জেরার চোটে নার্ভাস হয়ে বলে দিল দুজনের মধ্যে শত্রুতা ছিল। তাও ভাগ্যিস ফায়ার আর্মসটার কথা বলে ফেলেনি। কর্নেল, আমার ধারণা বডিটা শর্টকাটে নিয়ে যাওয়া স্বাভাবিক। আপনি মর্নিং এ এসে ওই দিকটা খুঁজবেন, আমিও আসবো আপনার সঙ্গে। পিউ আঙুল তুলে সম্ভাব্য শর্টকাটটা দেখালো। কর্নেল টার জমি থেকে নেমে বললেন, গল্পের ডিটেকটিভদের একজন অ্যাসিস্ট্যান্ট থাকা চাই, তোমার সে কোয়ালিফিকেশন আছে। পিউ চটে গেল, আপনি আমার কথা সিরিয়াসলি নিচ্ছেন না। স্টিল ইউ আর জোকিং কর্নেল। তোমার এই থিওরিটা মন্দ না। তবে কি জানো, কাটারিতে কারো ভুঁড়ি ফাঁসালে অকুস্থলেও প্রচুর রক্ত থাকার কথা, কিন্তু তুমি আর সার্থকী সামান্য একটু রক্ত দেখেছিলে, তাই না? হেভি ফগ ছিল, তাছাড়া গাড়ির সমস্ত কাচ ভাঙা, খুঁটিয়ে লক্ষ্য করার মতো মনের অবস্থা ছিল না। আই ওয়াজ টেরিবলি এক্সাইটেড। বলে পিউ থমকে দাঁড়ালো। সামনের নিচু জমিটা একটা জলা। সে বলল, আপনার শর্টকাট করা হলো না, মনে হচ্ছে রাস্তাটা অ্যাভয়েড করা যাবে না। কর্নেল জলায় একটা সারস পাখি দেখছিলেন, তারপর জলার ধারে ধারে হাঁটতে থাকলেন। পিউ বলল, এই মার্সল্যান্ডটা না থাকলেও শর্টকাটে আমরা গিয়ে বাড়ির পিছন দিকে উঠতুম। ওদিকটা ঢোকা যাবে না, ডাকলেও কেউ শুনতে পাবে না। বাইরে ভেতরে বিচ্ছিরি জঙ্গল। আমাদের রাস্তা দিয়ে ঘুরে গেটে যেতেই হবে। তা তো হবে, তবে অ্যাডভেঞ্চারটা মন্দ হলো না, কি বলো? পিছনে পায়ের শব্দ এবং কিচনির গর্জন। পিউ খানিকটা দূরে উঁচু রাস্তাটা দেখছিল, হঠাৎ হেসে ফেলল সে। ওই দেখুন, বুড়োদা আমাদের দেখতে পেয়েছে। ও জানে না কি হারালো। পিছনে পায়ের শব্দ এবং কিচনির গর্জন। অ্যান্ড দ্যাট মিস্টেরিয়াস ম্যান। বলে পিউ সাত্তকীর উদ্দেশ্যে হাত নাড়তে থাকলো। সাত্তকী সাইকেলের সিটে বসে রাস্তার পিছে একটা পা ঠেকিয়ে এদিকে তাকিয়ে আছে। পিউয়ের হাত নাড়ায় তার কোনো সাড়া নেই। কর্নেল চাপা স্বরে বললেন, সাবধান পিউ, ওর মধ্যে এখন দুটো লির সমাবেশ, মোহাম্মদ আলীর লি এবং ব্রুস লি। পিউ ততক্ষণে মন খুলে হাসতে পারল। আপনি দারুণ বলেছেন, কিন্তু
চেহারা দেখে মনে হচ্ছে ভায়োলেন্ট হয়ে আছে। হি ইজ আনপ্রেডিক্টেবল, ইউ নো। গেল আপনাকে রিসিভ করতে, পড়লো ব্রুসলির পাল্লায় এবং ফরগেট হিজ মিশন। কিন্তু আমি খালি ভাবছি থানায় গিয়েছিল কিনা। কাছাকাছি গিয়ে কর্নেল বললেন, হ্যালো ডার্লিং, তোমার সঙ্গিনীকে চুরি করেছিল, ইনট্যাক্ট ফেরত দিলুম। এরপর আর তোমার উদ্বেগের কোনো কারণ থাকা উচিত নয়। পিউ একটা ঝোপ আঁকড়ে ছটপট রাস্তায় উঠে গেল। বলল, নিশ্চয়ই থানা থেকে আসছো? সাত্তকী গম্ভীর মুখে বলল, এবার যেতুম শিওর, কিন্তু তুমি কি গুরু বদলালে? অভ্যাস মতো সে বলল, শিওর, বলেই চার্জ করলো। তার মানে? কর্নেল আস্তে সুস্তে রাস্তায় উঠে বললেন, সাত্তকী, তুমি কিচনির গর্জন মিস করেছো। পিউকে জিজ্ঞেস করো, কি দারুণ অ্যাডভেঞ্চার সারাটা পথ। অবশ্য তোমারও কিছু অভিজ্ঞতা হয়েছে। গণনাথ সেনের ছবির শুটিংয়ে নিশ্চয়ই ব্রুসলি টাইপ মারপিট ছিল। সাত্তকী হেসে ফেলল। আপনারা আসুন, আমি গিয়ে দিদিকে খবর দিই। গিয়েই তো বলবেন আগে কফি, তারপর কথাবার্তা। নো কফি নো টক। সে প্যাডেলে পা রাখলে পিউ বলল, ওয়েট, তুই শুটিং দেখছিলে? কি করব, ভাবলুম তুমি স্টেশন থেকে ওখানে গিয়ে জুড়েছ। পিউ খাপ্পা হয়ে বলল, আশ্চর্য, তুমি কি করে ভাবলে আমি নির্লজ্জের মতো ওই ছাইপাস দেখতে যাব? কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, নো কফি নো টক। সাত্তকী, তুমি এগো, রানুকে বলো কড়া কফি। সাংঘাতিক একটা অ্যাডভেঞ্চারের পর কফিটা একটু কড়া হওয়া দরকার। শিওর, বলে সাত্তকী সাইকেলে প্রায় উড়ে গেল। পিউ গম্ভীর হয়ে বলল, বুড়োদার শুটিং দেখছিল, আপনি কিভাবে টের পেলেন? কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, ধ্যান ভেঙে স্টেশন থেকে এখানে পৌঁছতে এত বেশি সময় লাগার কথা নয়। সাইকেল নিয়ে তোমার খোঁজে ওর বনবাদার ভেঙে ছোটাছুটির সম্ভাবনা নেই। তুমি থানার কথা বলছিলে, থানা উল্টো দিকে টাউনশিপ এরিয়ায়, এবং সে থানায় যায়নি বলল। কাজেই এতখানি সময় কোথায় সে কাটাতে পারে? আমাকে রিসিভ করতে গিয়ে সে ব্রুসলির পাল্লায় পড়ে। ফেরার পথে ওয়াটার ড্যামের শুটিং তার পক্ষে সমান এক্সাইটিং ব্যাপার। হিসেব ডার্লিং, হিসেব। গেটে রানু দাঁড়িয়েছিলেন। কর্নেলকে প্রণাম করে বললেন, সুশীলাকে বলছিলুম ট্রেন লেট। বুড়ো এসে বলল ট্রেন লেট ছিল না, আপনি পিউকে নিয়ে উধাও হয়েছিলেন। রানু হাসলেন। বুড়ো জামাইবাবুও বাড়ি ফিরে বলতো, কর্নেল সাহেবকে জঙ্গলে হারিয়ে এলুম, খুঁজতে লোক পাঠাও। আমি বলতাম পাখির বাসায় বসে চুরুট টানছেন। কোথায় চলে গেল সেসব দিন। রানু শ্বাস ফেললেন, তাকে নিস্তেজ দেখাচ্ছিল। পৌটিকর দিকে হাঁটতে হাঁটতে বললেন, পিউ, তুমি ওপরে যাও তো ভাই, সুশীলাকে বলো কর্নেল সাহেব এসে গেছেন। তারপর পিউ চলে গেলে আসতে বললেন, এবার হয়তো আপনার একটু অসুবিধা হবে। আমাদের ঘরটাতে প্রিয়রা উঠেছে। নিচের গেস্ট রুমটা অবশ্য খারাপ লাগবে না, বেশ নিরিবিলি ওদিকটা। ঘরে বসেই প্রচুর পাখি দেখতে পাবেন। সেবারে এসে ওদিকটা দেখে আপনি বলেছিলেন চিড়িয়াখানা। গেস্ট রুমটা বাড়ির নিচের তলায় উত্তর পশ্চিম কোণে। উত্তরে এক টুকরো খোলা বারান্দা। বারান্দার নিচে একসময় ফুলের বাগান ছিল। এখন খিড়কির দরজা পর্যন্ত ঘন জঙ্গল। লতা গুল্মের ঘন বুনোটে সন্ধ্যার রং লেগেছে। ওদিকের দরজাটা খুলে তখনই বন্ধ করে দিয়ে রানু সুইচ টিপে আলো জ্বাললেন। কর্নেল পিঠ থেকে কিট ব্যাগ খুলে টেবিলে রেখে বললেন, অক্টোবরে এসে চলে যাওয়ার দিন তোমাকে বলেছিল, খুব শিগগির হয়তো আবার আসতে হবে। মনে পড়ছে? রানু বললেন, পড়ছে। তবে আপনার প্রজাপতি ধরার প্রোগ্রাম জেনে রাখুন বাতিল। ঠাকুরদা আপনাকে সে সুযোগ দেবেন না। প্রিয় এসে যা উটকো ঝামেলা বাঁধিয়েছে বলার নয়। কিন্তু ঠাকুরদা পারেন বাবা এ বয়সে। প্রিয় অ্যারেস্ট হওয়ার পর নিজেই কলকাতা দৌড়লেন আপনার কাছে। আমি বললাম বুড়োকে পাঠান, নয়তো ট্রাঙ্ক কল করুন, শুনলেন না। তারপর সারাটা দিন একবার থানা, একবার সেই আশাপুরার কোন উকিলের বাড়ি। এই বয়সে এমন ছোটাছুটির ধকল, আমার বড্ড ভয় করছে কর্নেল। বলে রানু দরজায় একবার উঁকি মেরে এলেন। ফিসফিস করে বললেন, প্রিয়র বউকে দেখা মাত্র বুঝেছিলাম কি একটা গন্ডগোল আছে। ঠিক তাই, আপনি ওকে চেপে ধরুন, সব বেরিয়ে পড়বে। আমি বলছি না প্রিয়র খুন খারাপি করার ক্ষমতা আছে। একেবারে বোকা ছেলে, বোকা বলেই ওর বউ ওকে ফাঁসিয়েছে। আপনি জানেন, পুলিশ ঠাকুরদাকে বলেছে যে লোকটা খুন হয়েছে তার সঙ্গে প্রিয়র বউয়ের খারাপ সম্পর্ক ছিল।
শুনে তো আমি অবাক। ছি ছি, কি ঘেন্নার কথা। পুলিশই বলেছে লোকটা বিবিকে এখানে ফলো করে এসেছিল। আপনি তো এসব বিষয়ে এক্সপার্ট মানুষ, তাহলে বুঝুন কি হয়েছে। কর্নেল ইজি চেয়ারে আরাম করে বসে বললেন, কি হয়েছে বলে তোমার ধারণা? রানু আগের মতো চাপা গলায় বললেন, প্রিয়র বউয়ের সঙ্গে রাজ্যের সব ছেলে ছোকরার আলাপ। কিছুক্ষণ আগে একজন এসেছিল, দুজনে চুপি চুপি কিসব কথাবার্তা হলো, তারপর চলে গেল। জিজ্ঞেস করলে বলল প্রিয়র অফিসের লোক। তাহলে দেখুন, মক্ষীরানীর পেছনে পেছনে আরো অনেকে এসে জুটেছে। আমার মনে হচ্ছে যে লোকটা এসেছিল তাকে দিয়েই প্রিয়র বউ খুনটা করিয়েছে, করিয়ে প্রিয়কে বিপদে ফেলেছে। রানু বিকৃত মুখে ফোঁস করে জোরে শ্বাস ছাড়লেন। সুশীলা হন্তদন্ত এলো এতক্ষণে। টেবিলে কফি আর স্ন্যাক্সের ট্রে রেখে কর্নেলকে প্রণাম করে বলল, ভালো আছেন তো কর্নেল সাহেব? কর্নেল কফির পেয়ালা তুলে বললেন, দেখি কেমন কফি করেছো, তারপর বলবো কেমন আছে। সুশীলা ঘোমটা টেনে কাঁচুমাচু হাসল। রানু ব্যস্তভাবে বললেন, দেখি ভগীরথ ফিরল নাকি। সুশীলা বলল, আমি ফিরল দিদি, আপনি আসেন, আপনাকে জলদি যেতে বলছে। কর্নেল বললেন, তোফা সুশীলা, বহুত আচ্ছি কফি বানাতি তু। সুশীলা খুশি হয়ে রানুকে অনুসরণ করলো। একটু পরে পিউ এলো। সে ধপ করে একটা চেয়ারে বসে বলল, অদ্ভুত ব্যাপার, দিদি বলল কিছুক্ষণ আগে জামাইবাবুর অফিসের এক কলিগ এসেছিল, বরুণ দত্ত নাম, আমারও খুব চেনা, কিন্তু সে এখানে কেন? দিদি আমাকে বলল এমনি দেখা করতে এসেছিল। আমার তা মনে হয় না। হোটেল পারিজাতের কার পার্কে গাড়ি রেখে বরুণ লাউঞ্জে গিয়ে ঢুকলো। বেচুবাবু বিশাল লাউঞ্জের এক কোণে বারের সামনে দাঁড়িয়েছিলেন, হাতে গ্লাস। বরুণকে দেখে হাসলেন। একটু গরম লইয়া লন দত্ত সাহেব, তারপরে আমার মা লক্ষ্মীর দর্শন দিবেন খন, কেন কি হালাক ঠান্ডায় প্রাণ খুলিয়া কথা কম যায় না। বরুণ ব্যস্ততা দেখিয়ে বলল, না বেচুবাবু, আমাকে আমিনগঞ্জে ফিরতে হবে, রাউন্ড দ্য ক্লক কাজ চলছে। শ্রাবন্তী কত নম্বরে? 202, সেকেন্ড ফ্লোরে 2 নম্বর। কি কারবার, এক ফ্লোরে 10 খান করিয়া রুম, তার লাগে 100 জুড়িয়া গ্ল্যামার দেখাইতে চায়। বেচুবাবুর প্রকাণ্ড শরীর হাসির ধাক্কায় নড়বড় করতে থাকলো। এক পেট পেটে পড়লে বেচুবাবুর মেজাজ খুলে যায়। এমনিতে সবসময় ব্যস্ত এবং কাজের লোক, সবকিছুতে কড়া নজর। গণনাথ সেন বরাবর যোগ্য লোককেই বেছে নেন। বরুণের ইচ্ছে করছিল কিছুক্ষণ কথা বলতে এবং গরম হতেও, কিন্তু প্রায় 6টা বাজে, এখনই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। 4তলা এই হোটেলটা টাউনশিপের উত্তর প্রান্তে ওয়াটার ড্যামের কাছাকাছি। এদিকটা নিরিবিলি শুনশান, কিন্তু জল ছুঁয়ে আসা বাতাস প্রচন্ড হিম ছড়াচ্ছে, তাছাড়া কুয়াশা। চওড়া রাস্তার ধারে আলোগুলো যেন ভূতের চোখ। শ্রাবন্তী নীলচে হাউস কোট পরে করিডোরে দাঁড়িয়ে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। বরুণকে দেখে বলল, আমি ভাবছিলাম এতক্ষণ তুমি আমিনগঞ্জে, গাড়ি ডেলিভারি পেলে? বরুণ বলল, হ্যাঁ, সেই জন্যই একটু দেরি হয়ে গেল, পুলিশের হাতে কিছু পড়লেই ঝামেলা, ফের গ্যারেজে নিয়ে যেতে হলো। এখন সব ঠিক। শ্রাবন্তী মেয়েটিকে বলল, ওকে ববি, ট্রাই ইউর লাক এগেন। ঘরে ঢুকে বরুণ বলল, কেউ? শ্রাবন্তী একটু হাসলো। এই হোটেলের রিসেপশনে থাকে, ফিল্মে নাম্বার শখ হয়েছে, বসো, চা বলবো না কফি? বরুণ বসে বলল, কিচ্ছু না, যাওয়ার আগে তোমাকে ফের একবার দেখতে এলুম, তখন কথা বলার সুযোগ পাইনি। এভরিথিং অল রাইট তো? শ্রাবন্তী গম্ভীর হয়ে বলল, না, তুমি যা বলেছিলে, সামথিং রং এনিওয়্যার। তার মানে বিকেলে এতক্ষণ তো শুটিং দেখলে, কিছু বুঝতে পারোনি? শ্রাবন্তী বিছানায় বসে চাপা স্বরে বলল, গনাদার কিছু বুঝতে পারছি না জানো, সত্যি কি ছবি করবেন নাকি তোমার কোম্পানিকে ব্লাফ দিয়ে টাকা মারার মতলব? বরুণ সিগারেট ধরিয়ে বলল, কেন এ কথা মনে হচ্ছে তোমার?
ছবির কি স্টোরি, মাথা মুন্ডু কিছু বোঝা যায় না। শ্রাবন্তী হতাশ ভঙ্গিতে বলল, সারাটা দিনে মাত্র 3টে শট, স্ক্রিপ্ট আছে, দেখতে দেবেন না গনাদা। তাছাড়া বলছেন ছবিতে হিরো হিরোইন বলে কোনো ব্যাপার নেই। তার চেয়ে বিরক্তিকর ব্যাপার একটা আজে বাজে লোকের খবরদারি। কে সে? চিনি না, লোকাল লোক বলে মনে হলো, অবাঙালি। বলেই শ্রাবন্তী নড়ে উঠল। এই, তুমি তো ওর সঙ্গে কথা বলছিলে তখন, তোমাকে সিগারেট দিল? বেটে হোতকা মতো ভিলেন টাইপ চেহারা। তুমি মিস্টার শর্মার কথা বলছো? বরুণ হেসে উঠল। আরে উনি তো রাজেশ শর্মা, আমাদের আশাপুরা ব্রাঞ্চের ম্যানেজার। কি খবরদারি করছিলেন উনি? শ্রাবন্তী বিরক্তি মুখে বলল, ছাড়ো, যাই হোক, পুরো ব্যাপারটা মনে হচ্ছে হোক্স। বরুণ মিটিমিটি হেসে বলল, আমি ইচ্ছে করলেই গনাবাবুকে বসিয়ে দিতে পারি জানো। থামো, খালি মুখেই রাজা উজির মারতে উস্তাদ। শ্রাবন্তী হঠাৎ কণ্ঠস্বর বদলাল। এই, তুমি গনাদার কাছে কায়দা ফায়দা করে জেনে নাও না আমার সত্যিকার রোলটা কি। আজ আর আমিনগঞ্জ নাই বা ফিরলে। তোমার মাথা খারাপ? তোমাকে বলেছিলাম বনোয়ারিজির সঙ্গে আমার টক্কর লাগবে, অলরেডি লেগে গেছে। বরুণ সিগারেটের ধোঁয়ায় রিং পাকালো এবং রিংটার দিকে তাকিয়ে বলল, তবে আমি প্রিয় নই এবং আমার পক্ষে আছেন গিরিধারীজি। এক্সপোর্ট কোয়ালিটির মাল বলতে কি বোঝায় বনোয়ারি ব্যাটার ছেলের কোনো ধারণাই নেই। শ্রাবন্তী যথারীতি ওর গোপ টেনে দিল। স্টপ ইট, পিকিউলিয়ার অফিসগিরি সবসময়। আমি দেখেছি কিছু কিছু লোক থাকে সবসময় অফিস নিয়ে বকবক করে। বরুণ গোফে হাত বুলিয়ে বলল, আমার যন্ত্রণা তুমি কি বুঝবে? বলেছিলুম সামথিং ইজ রং এনিওয়ার, এবং একটু আগে তুমিও তাই রিপিট করলে। এই দুদিনেই আমার অস্বস্তি বেড়ে গেছে আরো। কোম্পানি, আমার সেই কথা। বরুণ হাসল। ওকে, গনাবাবুকে আমি দেখবো। আমি ওর কাছে পুরো স্ক্রিপ্ট দাবি করব। বলবো লালজির অর্ডার। গনাবাবুর টিকি আমার হাতে বাঁধা, ডোন্ট ওয়ারি। শ্রাবন্তী একটু আশ্বস্ত হয়ে বলল, আচ্ছা, তোমার বন্ধুর মার্ডার কেসের কি হলো? পিওকে এখনো জামিন দেয়নি। বরুণ আসতে বলল, ওল্ড ক্লিপ্টনগঞ্জে প্রিয়র বউয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, আনু মার্ডার হয়েছে। এতে বিবি খুব খুশি। বিবি একটা বাজে মেয়ে, আর ওর মুখোমুখি জীবনে হব না। এলুম তো ইনসাল্টিং টোনে কথাবার্তা, তক্ষুনি চলে এলুম। প্রিয়বাবুকে জামিন দিচ্ছে না কেন? মার্ডার কেস, নন বেলেবল। তবে তার চেয়ে সিরিয়াস পয়েন্ট হলো কোম্পানির ওই গাড়িটা প্রিয় যে গ্যারেজে দিয়েছিল, সেই গ্যারেজের লোকেরা গাড়ির ভেতর একটা ফায়ার আর্মস পায়, পুলিশকে গোপনে খবর দেয়। এবার বুঝতে পারছো প্রিয়র বাঁচার চান্স নেই। কিন্তু গনাদা বলছিল অনির্বাণ বাবু ওয়াজ স্ট্যাবড টু ডেথ। ও জানে না? বরুণ উত্তেজিত হয়ে উঠল। গনাবাবু তো নিজের তালে আছে, একটা আনু গেলে ওর কি, আরেকটা জুটিয়ে নেবে, হয়তো নিয়েওছে। থানার ওসি ভদ্রলোক বললেন মর্গের রিপোর্ট আজ পাওয়া গেছে, বুকের ভেতর হাড়ের খাঁজে ফায়ার আর্মসের একটা গুলি আটকে ছিল। জাস্ট ইমাজিন হোয়াট হ্যাড হ্যাপেন্ড। শ্রাবন্তী শিউরে উঠল। সর্বনাশ, গুলি করে মেরেছিল? বড্ড গোলমেলে ব্যাপার। বরুণ ঘড়ি দেখে বলল, উঠি, বরং যাবার পথে ঘুরে একবার গণবাবুকে ইরিগেশন বাংলায় মিট করে যাই। তোমার ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া দরকার। তাছাড়া কোম্পানির অফিসার হিসাবে আমারও একটা দায়িত্ব আছে। তুমি হোক্স বললে। এই, তুমি যেন ওকে বলো না আমি তোমাকে তাকিয়েছি বা হোক্স ফোক্স বলেছি। শ্রাবন্তী ফিসফিসিয়ে উঠল। প্লিজ এমন কিছু করো না যাতে গনাদা। তাকে থামিয়ে বরুণ বলল, আরে আমাকে এত বোকা ভাবছো কেন? যাতে সত্যিকার একটা ছবি হয় এবং তুমি হিরোইন হও, আমি ট্যাক্টফুলি সেই লাইনে এগোবো। আচ্ছা চলি। নিচের লাউঞ্জে গিয়ে বরুণ দেখল বেচুবাবু বাড়ির একটা চেয়ারে বসে আছেন তুলোর বস্তার মতো, হাতের মুঠোয় গেলাস। তার কাছে একবার যাবে ভাবলো বরুণ, গেল না। হোটেলটা পশ্চিমী আভিজাত্যে রংচঙে। দেশি বিদেশি সাহেব শুভ মেমদের আনাগোনা আছে। বিদেশিরা সম্ভবত ট্যুরিস্ট। বেরুতে গিয়ে হঠাৎ বরুণের মনে হলো এখান থেকে কলকাতায় ট্রাঙ্ক কল করে
মোহনলালজিকে একটু আভাস দিয়ে রাখা উচিত, নইলে পরে যদি কোনো গন্ডগোল বাঁধে তাতে কৈফিয়ত দিতে হবে। বনোয়ারিলাল কোম্পানিকে ফাঁসাবে, কিন্তু সে এ হোটেলে বাইরের লোক। শ্রাবন্তীর সাহায্য ছাড়া ফোন করা যাবে না। আবার শ্রাবন্তীর কাছে ফিরে যেতে হয়। বরুণ অন্যমনস্কভাবে রিসেপশনের দিকে তাকালো। সেই মেয়েটিকে দেখতে পেল যে একটু আগে শ্রাবন্তীর সঙ্গে কথা বলছিল। কি নাম যেন? ববি। বরুণ স্মার্ট হয়ে রিসেপশনে গেল, বলল হাই। ববি বলল হাই। বরুণ অমায়িক হেসে বলল, I think you were talking with the film star Shravanti Guha? Yeah, I saw you there. Can you help yourself? বরুণ অন্তরঙ্গ হওয়ার ভঙ্গিতে বলল, শ্রাবন্তী আপনার কথা বলছিল। আপনি তো বাঙালি, বাংলা ছবিতে নামতে চান যখন, I am 100% sure. আমার নাম ববি রায়। আমি বরুণ দত্ত, যে কোম্পানি গণনাথ সেনের ছবির ফাইন্যান্সার, তারই একজন অফিসার। ববির চোখ উজ্জ্বল হয়ে উঠল। মিষ্টি হেসে বলল, বলুন কি করতে পারি আপনার জন্য? আমার কোম্পানিকে কলকাতায় একটা আর্জেন্ট ট্রাঙ্ক কল করতে চাই, যদি প্লিজ। শ্রাবন্তীকে ঘর থেকে করতে পারতেন, নো প্রবলেম। কথাটা এই মাত্র মনে পড়ল। ও বড্ড ক্লান্ত, তাই ওকে গিয়ে আর বিরক্ত করতে চাইনি। ববি ব্যস্তভাবে বলল, নো প্রবলেম, আমি অপারেটরকে বলে দিচ্ছি। সেই রিসিভার তুললে বরুণ পকেট থেকে একটা নেম কার্ড বের করে তার সামনে রাখলো। বলল, 7:30 পর্যন্ত ম্যানেজিং ডাইরেক্টর অফিসে থাকেন, কাজেই পাওয়া যাবে। ববি অপারেটরকে কিছু বলে রিসিভার নামিয়ে রাখলো। বলল, আপনি প্লিজ ওখানে একটু ওয়েট করুন, লাইন পেয়ে যাবেন। দ্য হোটেল পারিজাত ইজ আ 5-star হোটেল, ইউ নো। আমরা কিছু সুবিধা পেয়ে থাকি, আপনি বসুন না প্লিজ। রিসেপশন কাউন্টারের কাছাকাছি একটা প্রকাণ্ড থাম ঘিরে সুদৃশ্য গোলাকার আসন। বরুণ এমন জায়গায় বসলো যেন বেচুবাবুর চোখে না পড়ে। ববির হাবে ভাবে সে বুঝতে পারছিল মেয়েটি ফিল্মের স্বপ্নে অস্থির। হায় বেচারা যদি জানতো ওর চেহারা তেমন কিছু আহামরি নয়, বড়জোর ঝিয়ের রোলে মানাবে। রং মেখে সেজে আছে, এই যা। একদঙ্গল সাহেব মেম এলো। ববি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বিদায় করবার পর বরুণকে বলল, আপনার অসুবিধা হচ্ছে না তো? এখনই লাইন পেয়ে যাবেন। সে ফের এক ঝলক হাসলো, এবং হাসলে অবশ্য তাকে মন্দ দেখায় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো স্বচ্ছন্দে? আপনারা তো ফাইন্যান্সার, আপনারা কাকেও রেকমেন্ড করতে পারেন না? জাস্ট কথার কথা বলছি। ধরুন। বরুণ ঝটপট বলল, শ্রাবন্তী আপনার কথা আমাকে অলরেডি বলেছে, প্লিজ একটু দেখবেন। নিশ্চয়ই, এখনই তো আমি গণনাথ বাবুর কাজ হয়ে যাব, আপনার কথা ওকে বলে যাব। ববি রায় আহ্লাদে বিহ্বল হলো। আবার রিসিভার তুলে চাপা স্বরে অপারেটরকে বকাবকি করতে থাকলো। এই সময় বেচুবাবু বরুণের কয়েক হাত তফাত দিয়ে হাতির মতো চলে গেলেন। বরুণ হাঁপ ছেড়ে বাঁচল। তাকে দেখতে পেলে বেচুবাবু আর এখান থেকে উঠতেন না, এবং ট্রাঙ্ক কলে যা বলতে চায় শুনে ফেলতেন। ধূর্ত লোক। বরুণ জানে বাইরে এমন এলেবেলে চালচলন, কিন্তু অসম্ভব চতুর মানুষ। কলকাতায় সম্প্রতি একটা 10 তলা সৌধ বানিয়েছেন। একটু পরে রিং হতেই ববি রিসিভার তুলে উত্তেজিত হয়ে বরুণের দিকে একটা হাত নাড়ল। বরুণ গিয়ে ফোন নিল। কোম্পানির অফিসেই লাইন দিয়েছে। সে বলল, আমি দত্ত বলছি, ক্লিফটনগঞ্জ থেকে। দত্ত? বরুণ দত্ত? হ্যাঁ, মোহনলালজিকে দিন, আর্জেন্ট। লালজি? বরুণ বলছি। ছবির ব্যাপারটা? না না, প্লিজ কথাটা শুনুন আগে। সামথিং ফিসি, কিছু বোঝা যাচ্ছে না। অজিত বাবুর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পারমিশন দিন, আমি চার্জ করে স্ক্রিপ্টের একটা জেরক্স কপি। শর্মাদিকে? কিন্তু উনি তো। আচ্ছা, বাই দ্য বাই, বনোয়ারিজি আবার বিলো দ্য গ্রেড। আচ্ছা ঠিক আছে, রাখছি। বরুণ আসতে ফোন রেখে দেখলো ববি তার দিকে তাকিয়ে আছে। বলল, এনিথিং রং স্যার? বরুণ আড়ষ্টভাবে হাসল। না, আচ্ছা চলি, আমার কথাটা মনে রাখবেন কিন্তু। বরুণ জোরে বেরিয়ে এলো। লনে নামতেই তীব্র হিম তাকে ঘিরে ধরল, কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মালিকের কথা শুনে। যা চলছে চলবে, এর মানেটা কি? স্ক্রিপ্ট নাকি রাজেশ শর্মা দেখছেন?
উনি কি বোঝেন ফিল্মের? বোঝা যাচ্ছে মালিক শর্মাজিকে সত্যিই খবরদারির দায়িত্ব দিয়েছে। আবার বনমালীর ব্যাপারে নাক না গলাতে বলল। তোমার পাঠা তুমি লেজে কাটবে না কোথায় বরুণ দত্তের কি? শুধু শ্রাবন্তীর লোক ভেবে দুঃখ হচ্ছে। গাড়ি স্টার্ট দিয়ে বরুণের মনে হলো ভাগ্যিস গাড়িটা আজ পাওয়া গিয়েছিল, নইলে এই এলাকার বাসের যা কদর্য অবস্থা, খুব অসুবিধায় পড়ত। আগে কাজগুলো বসানোর পর গ্যারেজের মেকানিকরা ব্রেক এবং ইঞ্জিন মেরামত করছিল, তখনই নাকি ফায়ার আর্মসটা আবিষ্কার করে এবং পুলিশকে জানায়। পুরো মেরামত তখন হয়ে গিয়েছিল, তা না হলে বরুণ এ অবস্থায় গাড়ি ফেরত পেত না। এটাই শেষ পর্যন্ত তার সান্ত্বনা। থানায় পুলিশের সঙ্গে কথা বলে সে একটা ব্যাপার বুঝতে পেরেছে। গোড়ার দিকে পুলিশ তত গা করেনি, করলে সেদিনই গাড়িটা সিজ করত। ফায়ার আর্মস পাওয়ার পর পুলিশ একটু মন দেয়। শেষে আজ সকালে মর্গের রিপোর্ট পেয়ে এবার তৎপর হয়ে উঠেছে। কোম্পানির গাড়ি তাই ফেরত দিল। কোনো সাধারণ লোকের হলে অনেক ঝামেলা করত পুলিশ। তবে এই এলাকায় লালজিদের খুব প্রভাব আছে, টের পেয়েছে সে। ড্যামের ধারে চওড়া নতুন রাস্তায় আস্তে গাড়ি চালাচ্ছিল বরুণ। মোড়ে পৌঁছে হঠাৎ তার মেজাজ চলে গেল। মালিক যা বলল বলুক, গণনাথকে একটু থ্রেট করে এলে গায়ের ঝাল মেটে। অজিত ভদ্র সেবার মাত্র 10,000 হাতিয়েছিলেন, গণনাথ সেন তার কয়েক গুণ হাতাবেন মনে হচ্ছে। সত্যি বলতে কি, বিকেলে মিনিট কুড়ি ড্যামের পেছন দিকটায় শুটিং দেখে তার মনে হচ্ছিল ছেলে খেলা নাকি। রোদ ফুরিয়ে যাচ্ছে অথচ স্পট ঠিক হচ্ছে না। শেষে একটা স্টিল ছবি নিল শ্রাবন্তীর। পেছনে জল, গাছের ডালে একটা হাত। চালাকি, মুভি ক্যামেরা আর কিছু লোকজন দেখিয়ে টাকা মারার তাল। বরুণ ব্রেক কষল। সামনে পুরনো ঝড়ঝড়ে সেই রাস্তাটা, স্টেশন রোড। তাহলে ইরিগেশন বাংলোর কাছে চলে এসেছে ঝোঁকের মাথায়। বাংলোর বাইরে গাড়ি রেখে সে লনের নুড়িতে ইচ্ছে করেই বিচ্ছিরি শব্দ তুলে এগিয়ে গেল। রামলাল বারান্দায় দাঁড়িয়েছিল। সাহেব লোক দেখে সেলাম দিল। বরুণ বলল, গণনাথ সেন কোন ঘর মে হ্যায়? রামলাল ঘরটা দেখিয়ে দিল। দরজা খোলা ছিল। বরুণ পর্দার এধারে দাঁড়িয়ে বলল, আসতে পারি গণনাথ বাবু? কে? আমি বরুণ দত্ত। গণনাথ পর্দা সরিয়ে বললেন, আরে দত্ত সাহেব যে, আসুন আসুন। আমি ভাবছি এতক্ষণ আপনি আমিনগঞ্জে। ঘরের ভেতর ক্যামেরাম্যান ভোম্বল বাবু এবং একজন অচেনা যুবক। বরুণ ধরেই নিল নতুন বডিগার্ড গণনাথ সেনের। সে গম্ভীর মুখে বসল। গণনাথ তার আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। বরুণ বলল, না, জাস্ট একটা প্রাইভেট কথা বলেই চলে যাব, কনফিডেন্সিয়াল। ভোম্বল বাবু এবং সেই যুবকটি বেরিয়ে গেল। গণনাথ বললেন, শর্ট ডিভিশনে ব্যস্ত ছিলুম, কাল চরে শুটিং প্রোগ্রাম। আপনি থেকে যান দত্ত সাহেব, পিকনিক এবং শুটিং খুব এনজয় করবেন। গণনাথ বরুণকে সিগারেট দিতে এলে সে বলল, থ্যাঙ্কস। তারপর আসতে বলল, গণনাথ বাবু, আপনি কি সত্যিই ছবি করছেন না এটা একটা ফাঁদ? গণনাথের চোখ দুটো চশমার ভেতর জ্বলে উঠল। হোয়াট ডু ইউ মিন? আনুকে আপনি এখানে মারতে এনেছিলেন, আবার কাকে মারতে চান গণনাথ বাবু? আমি আপনার কথা বুঝতে পারছি না। কি বলতে চান আপনি? যা বলতে চাই আপনি নিজেই বুঝতে পারছেন। গণনাথ একটু পরে শ্বাস ছেড়ে বললেন, আমি আপনার এসব কথা শর্মাজিকে বলছি, বরং তাকে ডেকে আনি। আপনার কোম্পানি ফাইন্যান্সার, সেজন্য কোম্পানির হয়ে শর্মাজি আছেন এখানে। কিন্তু আপনার এভাবে ইন্টারফেয়ার করার পয়েন্টটা কি? আই এম রিয়েলি শকড। ওয়েট আ মিনিট প্লিজ। গণনাথ বেরিয়ে গেলেন। বরুণ শক্ত হয়ে বসে রইল। শর্মাজির সামনাসামনি ফয়সালা হোক, ক্ষতি কি? কোম্পানির স্বার্থেই তো সে এটা করছে। একটু পরে গণনাথ ফিরে এলেন। সরি, শর্মাজি একটু আগে বেরিয়েছেন। যাই হোক, আপনি আগে মাথা ঠান্ডা করুন, খুলে বলুন কি হয়েছে। আমি ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলা পছন্দ করি, বলুন। যা বলার বলেছি। ইউ আর ব্ল্যাকমেলিং মাই কোম্পানি। আই নো দ্য সিক্রেট ট্রুথ। বলে বরুণ উঠে দাঁড়ালো এবং বেরিয়ে এলো ঘর থেকে। ওয়াটার ড্যাম বাঁদিকে, দুধারে গাছের সাজ। চওড়া মসৃণ রাস্তায় আলো আছে, কিন্তু কুয়াশায় ধূসর। সামনে কিছু দূর গেলে আমিনগঞ্জের হাইওয়ে পেয়ে যাবে বরুণ। খুব স্পিডে এগোচ্ছিল সে। মোড়টা সামনে।
ব্রেকে পায়ে চাপ দিয়েই চমকে উঠল। ব্রেক কাজ করছে না। সঙ্গে সঙ্গে সে ইঞ্জিন বন্ধ করে দিল। তারপরেই টের পেল স্টিয়ারিং ও অকেজো। গাড়ির চাকা পিচ ছেড়ে নামতেই সে দরজা খুলে ঝাঁপ দিল। সহজাত বোধজনিত প্রতিক্রিয়া। যন্ত্রণায় কোকিয়ে উঠল সে। ঠান্ডা হিম শক্ত পিচের প্রচন্ড আঘাতে তার শরীরের একটা দিক অবশ, অন্যদিকে তীব্র যন্ত্রণা। সে উঠবার চেষ্টা করল। ডান হাত ডান পা নিঃশ্বাস। শুনল গাড়িটা ড্যামের জলে গিয়ে সশব্দে পড়ছে। নিঝুম প্রকৃতিতে কয়েক সেকেন্ডের জন্য একটা আলোড়ন, তারপর আবার গাঢ় স্তব্ধতা। মাথার বাঁদিকটা কেটে রক্ত গড়াচ্ছে। বরুণ বাঁ হাতে রক্ত মুছে রক্ত দেখতে থাকলো। এই সময় পিছনে গাছপালার আড়ালে কোথাও কি শব্দ। শব্দটা চাপা এবং কেউ শুকনো পাতায় হেঁটে এলে যেমন শব্দ হয়। ঘুরে দেখার চেষ্টা করলো বরুণ। শরীর ঘোরানো যাচ্ছে না, মাথা ঘোরাতেও যন্ত্রণা। অদ্ভুত শব্দটা তার দিকে এগিয়ে আসছে পিছন থেকে। তার আততায়ী ছাড়া আর কে হতে পারে? সে সত্যিই ফাঁদে পা দিয়েছিল। আততায়ীর হাতে মৃত্যুর জন্য তৈরি হয়ে বরুণ চোখ বুঝল। শব্দটা তার পিঠের কাছে এসে থেমেছে। সে মৃত্যুর তীব্র গন্ধে আচ্ছন্ন। কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। মৃত্যুর গন্ধটা কুয়াশা হয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ধরল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।